নেত্রী ইলা মিত্র ধরা পড়েন এবং খোদ থানার ভিতরেই পুলিশি গ্রেপ্তারির মধ্যে অকথ্য যৌন নির্যাতনের শিকার হন। তাকে সম্পূর্ণ নগ্ন করে তার গোপনাঙ্গে গরম সেদ্ধ ডিম ঢোকানো হয় এবং তাকে কারাগারে ধর্ষণ অবধি করা হয়, যার পোশাকি নাম ছিল পাকিস্তানি ইনজেকশন। এ সময় পুলিশের অত্যাচারে নানকার নেত্রী অন্তঃসত্ত্বা অপর্ণা পাল চৌধুরীর গর্ভপাত ঘটে ঘটনাস্থলে। 10 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে যখন এই আলোচনা চলছিল, তখন সচিবালয়ের সামনে লাল রং মাখা পোশাকে একজন মুসলিম মহিলাকে প্রদর্শনের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে তাকে কলকাতায় ধর্ষণ করা হয়েছে এবং তার স্তন দুটি কেটে ফেলা হয়েছে। 1950 সালের 8ই অক্টোবর একটি পদত্যাগপত্র পাঠানো হয়, যা ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে এক তীব্র আলোড়ন সৃষ্টি করে। পদত্যাগপত্রটি পাঠানো হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে, পাঠিয়েছিলেন পাকিস্তান সরকারের আইন ও শ্রমমন্ত্রী যোগেন্দ্র নাথ মণ্ডল। তিনি একাধারে ছিলেন চরম পাকিস্তানপন্থী এবং অন্যধারে ছিলেন তফসিলি জাতি ফেডারেশনের বর্ষিয়ান নেতা। সেই পদত্যাগপত্রে তিনি বাঙালি হিন্দু সংখ্যালঘুদের এবং বিশেষত তাঁর স্বজাতি নমশূদ্রদের উপর প্রশাসনের সক্রিয় সহযোগিতায় মুসলিম ধর্মান্ধদের দ্বারা সংগঠিত হত্যা এবং ধর্ষণের এমন এক মর্মান্তিক চিত্র তুলে ধরেন, যার তুলনা একমাত্র মধ্যযুগীয় বর্বরতার সঙ্গেই করা যায়। পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র 25% হওয়া সত্ত্বেও বাঙালি হিন্দুরা শিক্ষাক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরি এবং সেই সাথে স্বাধীন পেশাজীবী হিসেবেও নিজেদের আধিপত্য কায়েম করে এবং এর ফলে সংখ্যাগুরু মুসলমান এবং পাকিস্তান প্রশাসনের চক্ষুশূল হয়ে যায়। এর ফলস্বরূপ 1949 সালের অগাস্ট মাস থেকেই পাকিস্তান প্রশাসনের সক্রিয় সহযোগিতায় এবং আনসারদের নেতৃত্বে কমিউনিস্ট দমনের অছিলায় বাঙালি হিন্দুদের উপর অত্যাচারের এক বীভৎস পর্ব শুরু হয়, যার পরিসমাপ্তি ঘটে 50-এর বৃহৎ হিন্দু গণহত্যার মাধ্যমে। খুলনার কালশিরা, রাজশাহীর নাচল এবং সিলেটের নানকার বিদ্রোহের বিরুদ্ধে পাকিস্তান সরকারের কমিউনিস্ট বিরোধী অভিযান পুঞ্জীভূত হয় সাধারণ বাঙালি হিন্দুর নরমেধ যজ্ঞে। 1949 সালের 20 ডিসেম্বর পূর্ব পাকিস্তান পুলিশের একটি দল সন্দেহভাজন কমিউনিস্টদের গ্রেপ্তার করতে খুলনার কালশিরা গ্রামে হানা দেয়। এই অভিযান চলাকালীন এক পুলিশ কনস্টেবল জনৈক জয়দেব ব্রহ্মর স্ত্রীকে ধর্ষণ করার জন্য চড়াও হলে স্থানীয় লোক তাকে হত্যা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কালশিরা এবং আশেপাশের গ্রামগুলিতে হিন্দুদের উপর প্রতিশোধমূলক হত্যা এবং ধর্ষণ চলতে থাকে, এমনকি ধর্মান্তরের মতো ঘটনাও ঘটে। এর পিছনে ছিল পূর্ব পাকিস্তানের আধাসামরিক বাহিনী আনসার এবং কিছু স্থানীয় মুসলমান। এই নির্যাতনের ফলে গ্রামের 350 বাসস্থান ধ্বংস হয়ে যায় এবং 30,000 হিন্দু খুলনা জেলা থেকে দেশত্যাগী হয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হতে বাধ্য হয়। 1950 সালে দ্বিতীয় ঘটনাটি ঘটে রাজশাহীর অন্তর্গত নাচল উপজেলায়। নাচল থানা এলাকা ছিল প্রধানত সাঁওতাল এবং বাঙালি হিন্দু অধ্যুষিত জায়গা এবং সেই সাথে কমিউনিস্ট তেভাগা আন্দোলনের একটি পীঠস্থান। 5ই জানুয়ারি একজন সাঁওতালকে গ্রেপ্তারের প্রতিবাদে জড়ো হওয়া গ্রামবাসীদের জমায়েতকে ছত্রভঙ্গ করতে পুলিশ নির্বিচারে গুলি চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় 5 জন পুলিশের মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিক্রিয়াস্বরূপ পুলিশ এবং পূর্ব পাকিস্তানের আনসারদের সাহায্যে একই রকম প্রতিশোধমূলক ধর্ষণ এবং গণহত্যার ঘটনা ঘটে। পুলিশি হেফাজতে প্রায় শতাধিকের কাছাকাছি গ্রামবাসী অকথ্য অত্যাচারে প্রাণ হারায়। কমিউনিস্ট নেত্রী ইলা মিত্র ধরা পড়েন এবং খোদ থানার ভিতরেই পুলিশি গ্রেপ্তারির মধ্যে অকথ্য যৌন নির্যাতনের শিকার হন। তাকে সম্পূর্ণ নগ্ন করে তার গোপনাঙ্গে গরম সেদ্ধ ডিম ঢোকানো হয় এবং তাকে কারাগারে ধর্ষণ অবধি করা হয়, যার পোশাকি নাম ছিল পাকিস্তানি ইনজেকশন। তৃতীয় ঘটনা হল সিলেট অঞ্চলের নানকার বিদ্রোহ, যা শুরু হয় কমিউনিস্ট উস্কানির মাধ্যমে কিন্তু শেষ হয় হিন্দু নির্যাতনের মধ্যে দিয়ে। কেবল খাবারের বিনিময়ে যে জমির ভোগস্বত্ব প্রজাদেরকে দেওয়া হতো, সেই জমিকেই নানকার জমি বলা হতো। প্রধানত মুসলমান সম্প্রদায়ের এই নানকার প্রজারা ছিল মুসলমান জমিদারদেরই হুকুমদাস। শুধু প্রজাই নয়, তাদের স্ত্রী সন্তানরাও বংশানুক্রমে ভূমি মালিকের দাস হতো। হিন্দু কমিউনিস্ট নেতা অজয় ভট্টাচার্যের অনুপ্রেরণায় নানকাররা তৎকালীন জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। এই জমিদাররা পাকিস্তান সরকারের শরণাপন্ন হলে পাকিস্তান প্রশাসন কমিউনিস্ট দমনের অছিলায় হিন্দু গণহত্যার উদ্যোগ নেয়।
হিন্দুদের শ্রাবণ সংক্রান্তির দিনে ইস্ট পাকিস্তান রাইফেলস সদলবলে আক্রমণ চালায়, নির্বিচার গুলিবর্ষণে ৬ জন বাঙালি হিন্দুর মৃত্যু ঘটে। এ সময় পুলিশের অত্যাচারে নানকার নেত্রী অন্তঃসত্ত্বা অপর্ণা পাল চৌধুরীর গর্ভপাত ঘটে ঘটনাস্থলে। এই ৩টি ঘটনা ৫০-এর বৃহৎ হিন্দু গণহত্যার পটভূমিকা নির্মাণে সাহায্য করে। এই ঘটনা প্রবাহের ফলস্বরূপ বিশেষত কালশিরার নারকীয় হত্যাকাণ্ডের পরে ভারতের পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় উদ্বাস্তুর ঢল নামে। এই সাম্প্রদায়িক বিশ্বাসের প্রভাবে কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন এই দাঙ্গা কঠোর হাতে দমন করে। পাকিস্তান প্রশাসন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় কলকাতাবাসী মুসলমানদের উপর নিপীড়নের বিষয়ে বিদ্বেষপূর্ণ প্রচার শুরু করে এবং গুজব ছড়ানোকে শিল্পের পর্যায়ে নিয়ে চলে যায়। ৬ ও ৭ই ফেব্রুয়ারি রেডিও পাকিস্তানের সম্প্রচারে বলা হয় যে কলকাতায় ১,০০০-এর বেশি মুসলমান হত্যা করা হয়েছে। এখানেই থেমে না থেকে তারা পাকিস্তানের জনগণের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। এখানে ব্যবস্থা নেওয়া মানে যে পূর্ব পাকিস্তানের হিন্দু নিধন তা বলাই বাহুল্য। পরে যদিও তারা একটি শুদ্ধিপত্রে স্বীকার করে যে এখানে ব্যাপকভাবে মিথ্যাচার করা হয়েছিল। পাশওয়ান নামক একটি স্থানীয় দৈনিক সংবাদপত্র মৃতের সংখ্যা বাড়িয়ে ১ লক্ষ করেছিল। ১৯৫০ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সুকুমার সেন পূর্ববঙ্গে তাঁর সমপদে আসীন আজিজ আহমেদের সাথে মুখ্য সচিব পর্যায়ের বৈঠক করতে ঢাকায় যান। ১০ই ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে যখন এই আলোচনা চলছিল, তখন সচিবালয়ের সামনে লাল রং মাখা পোশাকে একজন মুসলিম মহিলাকে প্রদর্শনের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়েছিল যে তাকে কলকাতায় ধর্ষণ করা হয়েছে এবং তাঁর স্তন দুটি কেটে ফেলা হয়েছে। সচিবালয়ের কর্মীরা তখনই কাজ বন্ধ করে দেয় ও হিন্দু বিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করে। শ্রীযুক্ত সেনও এই প্রতিবাদকারীদের কাছে হেনস্থা হয়েছিলেন। এই মিছিল নবাবপুরের দিকে এগিয়ে যাবার সময় আরও অনেকে এই মিছিলে যোগ দেয় এবং অবশেষে ভিক্টোরিয়া পার্কে গিয়ে এই মিছিল শেষ হয়। দুপুর ১২টা নাগাদ এই পার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তাদের মধ্যে সচিবালয়ের কয়েকজন কর্মচারীও ছিলেন। সকলেই উগ্র হিন্দু বিরোধী বক্তৃতা দেন। দুপুর ১টা নাগাদ সমাবেশ শেষ হবার সাথে সাথেই দুর্নিবার গতিতে গণহত্যা শুরু হয়। ঢাকার গণহত্যা ছিল সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং পুলিশের ভূমিকা ছিল নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা। কিছু ক্ষেত্রে আনসাররা সাধারণ পোশাকে সরাসরি গণহত্যায় অংশগ্রহণ করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছিল বনগ্রাম এবং মাকিন্সল্যান্ড। এই দুটি এলাকা আগে থেকেই হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ এলাকা হিসাবে পরিচিত ছিল এবং এই অঞ্চলের বেশিরভাগ বাড়িঘর সম্পূর্ণভাবে লুট করা হয় এবং অনেকগুলি সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হয়। বহু হিন্দু ধর্মস্থান যেমন ঢাকার আনন্দময়ী আশ্রম আক্রান্ত হয় এবং প্রধান পূজারী ছুরিকাহত হন। ঢাকার একটি অভিজাত এলাকা ওয়ারির হিন্দু অধিবাসীরা বাড়িঘর ছেড়ে ঢাকার ভারতীয় হাই কমিশনের চত্বরে আশ্রয় নেয়। পূর্ব পাকিস্তানের বিধায়ক প্রভাষ চন্দ্র লাহিড়ীর বয়ান অনুযায়ী ঢাকায় এক হিন্দু বিধায়কের বাসস্থান এবং সম্পত্তির উপর হামলা চালানো হয় এবং ধ্বংস করে দেওয়া হয়। বিধায়ক মনোহর ঢালির হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ৭ ঘণ্টা ধরে চলা এই হত্যা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আনুমানিক ৫০,০০০ হিন্দু বাস্তুচ্যুত হয়। এই গণহত্যা পরপর কয়েকদিন ধরে চলতে থাকে। কুর্মিটোলা এবং তেজগাঁও বিমানবন্দরে পালিয়ে আসা হিন্দুদের উপর হামলা চালানো হয় এবং তাদের নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনায় ১,০০০-এর বেশি হিন্দুকে হত্যা করা হয়েছিল। এই সব হত্যাকাণ্ডের পরে ৯০% হিন্দু অধিবাসীরা নিজেদের বাসস্থান ছেড়ে ভারতে চলে যায়। ৬৫% হিন্দু কলেজ পড়ুয়া ছাত্রের মধ্যে শুধুমাত্র ১২% এই গণহত্যার পরে অবশিষ্ট ছিল। হিন্দুদের স্থায়ী সম্পত্তি ৫৫% থেকে নেমে প্রায় ১২% এসে দাঁড়ায়। হিন্দু স্কুল ছাত্রদের সংখ্যা ২৯০০ থেকে মাত্র ৪০-এ নেমে এসেছিল। আর হিন্দুদের ব্যবসা বাণিজ্যর কথা বলতে গেলে প্রায় ১৫০০টি দোকানের মধ্যে মাত্র ১৫৭টি টিকে ছিল। কিন্তু ঢাকার দাঙ্গা ছিল হিমশৈলের চূড়া মাত্র। ঢাকার দাঙ্গা হয় বিহারি এবং বাঙালি মুসলমানের যৌথ উদ্যোগে। এই হত্যালীলা ঢাকা থেকে বরিশালের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে এবং এক নারকীয় রূপ ধারণ করে, যার নেতৃত্ব দেয় বাঙালি মুসলমানেরা।